হায় আল্লাহ, মরার বুইরা তো মইরাই গেল। এত ধন সম্পদ কিছুই তো দিয়ে গেল না, বাকি জীবনটা কেমনে যাইব? শালার বুইরা কইছিল আমার 3 বিঘা জমি দিব, এই লোভে পড়ে বিয়ে করলাম আর বুইরাই গেল মইরা। এখন কি হইব? ওইরা এমন সময় মইরা গেল। আগে কত ভালো ছিলাম, কত ভালো ভালো পোশাক আশাক কিনতে পারছি, পরতে পারছি, কত বিলাসিতা করতে পারছি। এখন এগুলা কেমনে করবো? মরার আর সময় পাইলো না। মরলো তো মরলো, আমগরে কোনো কিছু দিয়াও মরলো না। দাদি, দাদা তো মইরাই গেছে, তো দাদারে দাফন করতে হইব। হ মাহি, তুই একটা কিছু কর। আচ্ছা, আপনারা দুলাল সাহেবের কে কি হন? আমরা ওনার 3 স্ত্রী। আচ্ছা, দেখুন, গত 1 মাস আগে দুলাল সাহেব আমার কাছ থেকে 10 লক্ষ টাকা ঋণ নিয়েছেন। শুধুমাত্র তার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল বলেই আমি তাকে 10 লক্ষ টাকা দিয়েছিলাম, সেটাও আবার ব্যবসায়িক পারপাসে। তো এখন আপনারা আমার টাকাটা পরিশোধ করার চেষ্টা করুন। কে আমার টাকাটা দিবেন? আমি দিতে পারবো না, আমি তো আর নিব না। দেখেন, উনি তো কিছু রাইখে যায় নাই, সবকিছু তো বিক্রি করে দিয়ে গেছে। আমরা ওনার ঋণ শোধ করবো কেমনে? দেখেন, আমার এমন কোনো বিজনেস না বা এমন কোনো বড় ব্যবসা না যে 10 লক্ষ টাকা চলে গেলে আমার কিছু হবে না। আমার এই 10 লক্ষ টাকাই সব। দেখেন স্যার, ওনার কোনো সয় সন্তান রাইখে যায় নাই, এই দেনা শোধ করার মতো কেউ নাই। আর আমরা এই দেনা শোধ করতে পারবো না। আপনারা যদি আমার দেনাটা শোধ করতে না পারেন, আমি কিন্তু এই লাশ দাফন করতে দিব না। স্যার, স্যার আপনার হাতে ধরি স্যার, স্যার আমার দাদারে দাফন করার ব্যবস্থা করুন স্যার। আরে বাবা, ওনাকে দাফন করতে দিলে আমার টাকাটা পরিশোধ করবে কে? স্যার, প্রয়োজন হলে আমি সব টাকা দিব স্যার। স্যার, তো আমার দাদারে দাফন করার ব্যবস্থা করুন। আরে রাখেন তো, আপনি আপনি টাকা দিবেন কোথা থেকে? স্যার, স্যার আমি পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে স্যার, স্যার আমি আপনার টাকা পরিশোধ করে দেব স্যার। স্যার, তো আমার দাদারে দাফন করার ব্যবস্থা করুন স্যার। সত্যি আজকে আশ্চর্য হয়ে গেলাম আপনাদের দেখে। দুলাল সাহেব এই ছেলেটিকে কুড়িয়ে পেয়েছিল। এই ছেলেটি দুলাল সাহেবের সমস্ত টাকা পরিশোধ করে দিতে যাচ্ছে। আর আপনারা তার 3 ওয়াইফ, এতটা দিন ধরে তার সঙ্গে সংসার করেছেন, থেকেছেন, অথচ একটা মানুষও বললেন না এই 10 লক্ষ টাকা আপনারা কেউ দিবেন। দুলাল সাহেবের কথা খুব মনে পড়ছে। মানুষটা আমাকে সবসময় একটা কথা বলতো, আমার 3টা বউ পেয়েছি, হীরার টুকরা। জানেন, এই মানুষটা আপনাদের কত প্রশংসা করত। সব সময় মানুষটা শুধুমাত্র আপনাদের কথা বলতো। আজকে সচক্ষে সেটা প্রমাণ হলো। আর একটা মজার বিষয় কি জানেন, আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমি দুলাল সাহেবের কাছে টাকা পাই? আসলে না, আমি দুলাল সাহেবের কাছে কোনো টাকা পাই না, বরং দুলাল সাহেব আমার কাছে 10 লক্ষ টাকা পায়। 10 লক্ষ টাকা? 10 লক্ষ টাকা কেন রেখেছিল জানেন? তিনি বলেছিলেন যে আমার অগোচরে আমি যদি না থাকি, আমার সংসারটা যেন ভালোভাবে চলতে পারে, আমার 3টা বউ যেন ভালোভাবে থাকতে পারে, সেটার জন্যই 10 লক্ষ টাকা তিনি আমার কাছে রেখেছিলেন। এবং আরো একটা মজার বিষয় কি জানেন, আজকে যার জন্য আপনারা কাঁদছেন, সেই মানুষটা আজকে আপনাদের অনেক বড় একটা সারপ্রাইজ দিবে। দুলাল সাহেব, অনেক হয়েছে, এবার উঠে পড়ুন। দুলাল সাহেব, মানেটা কি জানেন? আমি আপনাদেরকে ভেঙে দিচ্ছি। সে যখন আপনাদের অনেক প্রশংসা করত, আমি এই দুলাল সাহেবকে বলেছিলাম যে মানুষকে এত বিশ্বাস করা উচিত না। শুধুমাত্র একটু পরীক্ষা করার জন্য আমি তাকে বুদ্ধিটা দিয়েছিলাম, এবং সেই বুদ্ধিতে আপনারা ফেল। আজকে তো সবকিছু দেখেই ফেললেন, আজকে তো সবকিছু প্রমাণ হয়েই গেল। আপনার সুন্দরী 3 স্ত্রী, আপনার অবর্তমানে আপনার কোনো দায়ভার তারা নেবে না। কিন্তু এই যে ছেলেটাকে আপনি কুড়িয়ে পেয়েছেন, রাস্তা থেকে তুলে এনেছেন, সেই ছেলেটাই আপনার সমস্ত দায়ভার নিতে চায়। দেখুন না, ওর চোখেই পানি। আপনার 3 স্ত্রীর কারোর চোখে পানি আছে? হ্যাঁ, আপনি যদি আজকে আপনি আমার চোখ কান সবকিছু খুলে দিবেন। হায় হায় ভাই, তুই দূরে কেন? তুই আমার বুকে আয়।
কাঁদিস না রে ভাই, কারণ দেখলা ওর কাছ থেকে তোমাদের অনেক কিছু শিকার আছে। আজকে তোমরা কেউ আমার এই টাকার দায়ভার নিতে চাইলে না। আর ওই ছেলেটা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আমার এই টাকা পরিশোধ করবে, সারা জীবন হলেও এই টাকা পরিশোধ করবে, সে প্রতিশ্রুতি দিছিল। আরেকটা বিষয় দুলাল সাহেব, আপনার এই টাকার ভার আমি আর সইতে পারছি না। অনেক দিন আমার কাছে রেখেছেন, আপনার 10 লক্ষ টাকা আপনিই রাখেন। হ্যাঁ? দেখেন আমি ওর বড় বউ, এটা আমার কাছে দেন। তো আমিও তো ওনার মেজো বউ, আমার কাছে দেন প্লিজ। না না না, আমি ওনার ছোট বউ, আমার কাছে দেন। লজ্জা করে না আপনাদের? যখন আমি বললাম যে আমি তার কাছে টাকা পাই, একটা মানুষও তো বলেননি যে টাকাটা আমি পরিশোধ করছি। ও, এখন যখনই বলেছি যে দুলাল সাহেবের টাকা আমার কাছে গচ্ছিত, তখন এই টাকার মালিক আপনারা সবাই হয়ে গেছেন। বাহ, সত্যি আপনাদের মতো মেয়ে মানুষ না দেখলে বুঝতেই পারতাম না যে কিছু কিছু মেয়ে মানুষ কতটা খারাপ হতে পারে। দুলাল সাহেব নিন, আর দেরি করবেন না। এই টাকার তোমরা কেউ ভাগ পাবে না। এই টাকা পাওয়ার উপযুক্ত তোমরা কেউ না। এই টাকাটা যে পাবে তোমাদের সামনে তাকে আমি দিচ্ছি। এই টাকাটা তুই নে। এতগুলা টাকা দাদা ভাই আমারে দিয়ে দিলা? হ্যাঁ, তোর আমি দিলাম এই টাকাটা। হ্যাঁ, তুই নে, তুই এই টাকার প্রাপ্য। আর তোমাদের সাথে আমার সংসার করতে এক মুহূর্ত ইচ্ছা করতেছে না। আমার মনে হয় তোমরা এখন সবাই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ওমা ওরে, আরে নবাব জাদি, এসে এত সময় বইয়া শুধু উঠান ঝাড়ু দাও, আর কাজ কে করবে? আর দেখো কি ভাব, একটা বাচ্চা পেটে আসতে না আসতে মাজা যায়, কোমর যায়। কে আমাগো কি বাচ্চা পোলাপান হয় নাই? আমাগো কি হইছে? আমাগো সময় কি আমরা এরকম করছি? সব কাজ কাম কইরা তারপর ঘরে গেছি। আর তুমি কি করছো? একটু উঠান ঝাড়ু দিছো মনে হয় 1 ঘন্টা বইসা। এরকম কাজ করলে কি হইব? হ্যাঁ, আম্মা আমার অনেক কষ্ট হইতাছে, আম্মা একটু বোঝার চেষ্টা কর না। কাজের খালি ফাঁকি দেওয়া, সব সময় পারো এই দেই। আম্মা একটু বুঝতে চেষ্টা করেন। কে আমি কি কিছু বুঝি না? আমি তো নিজ চোখে দেখতেছি, খালি কাজে ফাঁকি দেওয়া। আম্মা কিছুদিন পর আমার বাবু হইব, আপনি তো জানেন আমার এই কাজ না করাইলেও পারেন আপনি। আমার যে অনেক কষ্ট হয়, মাথা ব্যথা করে আম্মা। আমি আর শোনো, পারি এই না। সমস্ত কথা বাদ দাও। আর এই যে সিজন লাগবো, কত কিছু লাগবো, এগুলা কে করবো? এমনি তো বিয়ার সময় 2 লাখ টাকা দেওয়ার কথা, দিছে মাত্র 20,000 টাকা। আর 1,80,000 দিব কে? এটা কি আমার বাপের বাড়িতে দিব না তোমার বাপের বাড়িতে দিব? আম্মা আপনি এসব কথা আমারে কেন কইতাছেন? আমার আব্বু আম্মুর লগে এটা বুঝতেন, কি লিগে আমার এত কষ্ট দেন আম্মা? আমার কথা একটু আপনি ভাবেন না। আরে চুপ করো, দিব দিব অনেক দিন ধরে হচ্ছে, কই দেওয়া তো হচ্ছে না, খালি দিব দিব। আর শোনো, এইভাবে কাজ করলে কিন্তু হবে না। আম্মা একটু বোঝার চেষ্টা করেন, আমার কিছুদিন পর বাচ্চা ডেলিভারি হইব। আরে মুখে মুখে কেমনে উত্তর দেয়? খালি নাকামি না, খালি শিশু নাকামি। চুপ, একদম চুপ। এটা তাড়াতাড়ি ঝাড়ু দাও আর তাড়াতাড়ি রান্না বসাও, আমার মেয়ে কিন্তু একবারই খেতে হইব। শালা খালি কাম চুরামি। ওদের সময় এমন করে একটু বোঝা না। এই ধরো আমার দিদির মেয়ে, এগুলো ধুয়ে দিও। কি শুরু করছো তুমি? মা এমন ব্যবহার করো কেমন লগে? একটু ভালো ব্যবহার করলে কি হয়? মানে কি, আমি কি এখন এগুলো আমি ধুবো? তুমি তো এখন বড় হইছো, নিজের জামা কাপড় তো নিজেও ধুইতে পারো। তুমি আমার অবস্থাটাকে একটু বুঝো না যে তোমার ভাবি কিছুদিন পর বাচ্চা ডেলিভারি হবে? কেন এমন ব্যবহার করো? আচ্ছা যাই হোক, আজকের মধ্যে এগুলো ধুয়ে আয়রন করে রাখবা। আজকে আমার বাইরে যেতে হবে, ঠিক আছে? যাও যাও, তোমাদের আর খায়া দেয়া কাজ কি? মা মেয়ে যা শুরু করছো না, ভালোই করতেছো। কি হয়েছে? দেখতেছই তো, তোমার ছোট বোন জামা কাপড় দিছে আমাকে ধোয়ার জন্য। ও তো বড় হইছে, নিজের জামা কাপড় তো নিজেই ধুইতে পারে। ও এগুলো তোমাকে ধুয়ে দিতে বলছে? দেখতেছই তো। নীলা, তোর ভাবি কি বলছে? কি ব্যাপার ভাইয়া, তুই কি এখন বউর চামচামি করতে আসছিস সেখানে? বসে বসে গিলছিস আর এটা সেটা অর্ডার করছিস, যেন ওকে নিয়ে আসা হয়েছে তোদের চামচামি করার জন্য, তোদের গোলামি করার জন্য, তাই না? এমন কোনো কিছু করিস না
যাতে তোদের সাথে সম্পর্ক ছিন্ন করতে আমি বাধ্য হই। কথাটা মাথায় রাখিস। একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বোঝার চেষ্টা কর। না, তোদের মধ্যে সে ব্যবহার তো নেই। উল্টো একটা মেয়েকে কিভাবে টর্চার করা যায়, কিভাবে তাকে রাত দিন গোলামের মতো খাটানো যায়, তোরা আছে সেই প্ল্যান নিয়ে। দেখ, তোর আর মায়ের এই আচরণ আমি বেশ অনেকদিন ধরেই লক্ষ্য করছি। আমার ভাবতেও অবাক লাগে যে তুই আমার বোন আর সে আমার জন্মদাত্রী মা। একটা মা কখনো তার ছেলের বউয়ের সাথে এমন করতে পারে? আমার মাকে না দেখলে হয়তো আমি বুঝতেই পারতাম না। নিজের মেয়ে আর পরের মেয়ের মধ্যে পার্থক্যটা আমার মা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আজকে থেকে একটা কথা বলি, তোরা যদি নিজেকে সংশোধন করতে পারিস তাহলে আমি তোদের সঙ্গে থাকবো, আর যদি না পারিস আমি ওকে নিয়ে আলাদা থাকবো। না ভাইয়া, তুই এমনটা করিস না প্লিজ। আমি বুঝতে পারিনি, ওকে ক্ষমা করে দিই। ক্ষমা আমার কাছে চাচ্ছিস কেন? ক্ষমা যদি চাইতেই হয় তো ভাবির কাছে চাইবি। তাছাড়া তুই তো এখন বড় হয়েছিস, লেখাপড়া শিখেছিস, স্মার্ট একটা মেয়ে। এ জামানায় একটা মেয়ে হয়ে তোর চলাফেরা আচার আচরণ যদি সে জামানার মানুষের মতো হয় তাহলে কি করে হয় বল? তোর উচিত কি ছিল? তোর উচিত ছিল তোর ভাবিকে সহযোগিতা করা, রান্নার কাজে, ঝাড়ু দেওয়ার কাজে ওকে হেল্প করা। তুই সেটা না করে তুই উল্টো আরো এক গাদি কাজের বোঝা ওর মাথায় চাপিয়ে দিয়েছিস। তুই নিজে একটু চিন্তা করে দেখ বোন, তুই যেটা করেছিস এটাকে আদৌ ঠিক করেছিস? ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমনটা করব না। আমি আসলে বুঝতে পারিনি যে তোমার এত কষ্ট হবে। বোন রে, তোমারও পরের বাড়িতে দিতে হবে, আজ না হয় কাল। তোমারও এই সিচুয়েশনে পড়তে হবে, তুমিও বাচ্চা কাচ্চার মা হবে। এই ভাইবা কোনো একটা বাড়ির মেয়েকে বা ভাবিকে এরকম ব্যবহার করো না। তোমরা একটু ভালো ব্যবহার করার চেষ্টা করো, নিজের বোনের মতো মনে করো। তোমার আসলে কাজটা করা ঠিক হয়নি। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। ছোট তো বুঝতে পারিনি। পরবর্তীতে থেকে আর কখনো যেন এরকম করবে না, ঠিক আছে? হ্যাঁ, আমি আর কখনো এমনটা করব না। ঠিক আছে, দুপুরে খাই নাই, যাই হোক, অনেক বেজে গেছে। যা, ওর আজকের ভুলটা খাবারটা বুঝতে পেরেছি, এটাই অনেক। হ্যাঁ, আজকের খাবারটা ওর নিয়ে হাতে যাও। খাবো। যা, নিয়ে যাও বোন। নাও তুমি রাখো, এগুলো রাখো, আমরা তোমার কাজ করতে হবে। চলো। কি ব্যাপার, এখনো আসছে না কেন? কি ভয় পেয়ে গেছো? হ্যাঁ, ভয় তো পাবারই কথা। হঠাৎ করে পেছন থেকে এসে টোকা দিলে। তারপর এত দেরি করলে কেন বলো? দেরি করলাম কেন? আর রাস্তা একটু ঝামেলা হয়ে গেছিল আসলে। কি হয়েছে? আর যাই হোক, কিছু হয়নি, বাদ দাও। তো তুমি তো কালকে আমার সাথে দেখা করলা, তো আজকে এত তাড়াহুড়ো করে দেখা করতে বললা? মিস করছো নাকি খুব? ম্যাডাম, আপনি জানেন আপনাকে ছাড়া আমি থাকতে পারি না, সো মিস তো করতেই হবে। আচ্ছা শোনো, আসলে যে জন্য তোমাকে আমি ডেকেছি, তুমি তো জানোই আমি ছাড়া আমার বাবার আর কেউ নেই। আমি তো সব কিছু। আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি। আমি চাই না সে আমার কোনো কারণে কষ্ট পাক। আমার বাবা কিছুদিন হলো সে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সে বিভিন্ন জায়গায় মেয়ে দেখছে। তো আমি বাবার কাছে তোমার কথা বলেছি। বাবা তোমাকে দেখতে চেয়েছেন। আমি চাই আমার বাবাকে যেভাবে হোক তুমি ম্যানেজ করো। আমার বাবাকে তুমি রাজি করাও। দেখো, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে না পেলে আমি বাঁচবো না। আরে তুমি কোনো টেনশন করো না। কথা দিচ্ছ তো? হ্যাঁ, চলো। ঠিক আছে, চলো। বাবা, বাবা। কিরে আয়সা বরসত? হ্যাঁ বাবা, দেখো কে এসেছে। আরে আসবি তো। কি ব্যাপার, এ মেয়ে এখানে কেন? হ্যাঁ সাদ্দাম? বাবা, আমি তো ওর কথাই তোমাকে বলেছিলাম। কি বলিস তুই? ওর কথা? কখনো ওই বাড়ি বউ হতে পারে না। মানে বাবা, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আরে আমি যা বলছি এটা সত্য কথা বলছি। যে মেয়ের ভিতরে অনেক অহংকার, অনেক দামাক, সে মেয়ে আমার বাড়ির ছেলের বউ হতে পারে না। ও অহংকারী তোমাকে কে বললো? তাহলে শোন।
আমরা বরিশালের মিষ্টি আমরা, সাথে রয়েছে জলপাই জলপাই। আর রাখবেন নি আমরা আমরা জলপাই, আমরা বরিশালের মিষ্টি আমরা। আর রাখবেন নি জলপাই, ওই আমরা আমরা। আচ্ছা একটা আমরা দান তো। আমরা দেবো। এই নাও। আচ্ছা মা, তোমাকে একটা কথা বলতে চাই। বলেন। তোমার কি বিয়ে হয়েছে নাকি? না, কেন? তোমার নে আমার ছেলের বউ বানাইতে চাই। তোর এত বড় সাহস! এই সামান্য আচার আলো হয়তো কি বললি আমাকে? তোর ছেলের বউ বানাবি? তুমি আমার মারলা মা, কামটা ভালো করলা না। তোর এই পুরা মাসের বেতন দিয়ে না আমার একদিনের খরচা চলে, বুঝছস? ঠিক আছে। তোর কেমনে সাহস হয় তুই আমাকে এই কথাটা বললি? আরে তোমাকে আমার পছন্দ হয়েছে আমার ছেলের বউ বানানোর জন্য, আমি সেই কথাটা বলছি। আমি তো কোনো অন্যায় করি নাই মা। তুই আমার বাবাকে চিনিস? সে কত বড় বিজনেসম্যান। আমি জাস্ট অবাক হয়ে যাই, তুই কিভাবে, তোর সাহস কেমনে হলো এই কথাটা বলার? আরে আমার ইচ্ছা যাচ্ছে সুন্দর একটা মেয়ে দিয়ে আমার ছেলের বউ বানাবো, সেজন্য তোমাকে আমি বলছি। আমি তো অন্যায় কিছু বলি নাই। আমি তোর একটা কথা আর শুনতে চাচ্ছি না, এখান থেকে যা। এই আমরা, আমি বুঝি না আজকালকার মানুষ যা তা বলে দেয়। আমরা কেন যে দেশে আসলাম, বাইরে ছিলাম এটাই ভালো ছিল। যত সব। এখন বুঝছ? হ্যাঁ, দেখ তাহলে কি করবি তুই, চিন্তা ভাবনা করে দেখ। বাবা, আমি তো আসলে জানতাম না ও এরকম কাজ করতে পারে। আরে দেখা বোঝা যায় না, ওর মায়াবী চেহারাটা দেখে আমিও ওকে প্রস্তাব দিয়েছিলাম, ও আমার সাথে ওই ব্যবহারটা করছে। কোনো কিছুতে এই মেয়ে বাড়ির বউ হতে পারে না। বাবা, আরে বিদায় করে দে। দেখো, আমার বাবার অবাধ্য আমি কখনো হইনি। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছে। মা মারা যাবার পর তার বুকে মাথা রেখেই বড় হয়েছি, তার হাতে হাত রেখেই হাঁটতে শিখেছি। আমার বাবাও কখনো আমার কথার অবাধ্য হয়নি। সে চেষ্টা করেছে আমার সমস্ত চাহিদা মেটানোর জন্য। যেমনটা আমি আমার বাবাকে যখন তোমার কথা বলেছিলাম, সেটাও সে মেনে নিয়েছিল। কিন্তু দিন শেষে যখন শুনলাম তুমি আমার বাবার গায়ে হাত তুলেছ, তখন আমি আর তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। আমি আমার বাবার কথার বাইরে যেতে পারবো না। আমার বাবা এই পৃথিবীতে আমার কাছে সবকিছু। তুমি আমার যে বাবার গায়ে হাত তুলতে পারো, তার সঙ্গে আমি কিভাবে থাকবো সারাটা জীবন? বাবা প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দিবেন, আমি আসলে বুঝে শুনে এসব করিনি। কিছুতেই মাফ করতে পারবো না, কারণ তোমাকে মাফ করলে সারা জীবন আমার সংসারে কান্নাকাটি শুরু হবে। বাবা, তুই এই মেয়েকে ঘরে রাখিস না। দেখ এখন তুই দেখ তুই কি করবি, সেটা তোর কাছেই বিচার দিলাম। তুই চিন্তা ভাবনা করে দেখ। বাবা, ঠিক আছে, তোমার কথাই আমি মেনে নিচ্ছি। সারাটা জীবন তো তুমি আমাকে দিয়ে গেছো। এখন তোমার এই চাওয়াটা যদি আমি পূরণ না করি, তাহলে আমি তোমার কিসের সন্তান বলো? তোমার জন্য আমি শুধু আমার ভালোবাসা না, আমি সবকিছুই ত্যাগ করতে পারি। আর তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমার আর কিছু করার নেই, তুমি এখন আসতে পারো। আর বাবা, সারাটা জীবন তো আমার জন্য তুমি অনেক ত্যাগ স্বীকার করেছো। আজকে তোমার জন্য আমি আমার জীবনের ত্যাগ স্বীকার করলাম। ঠিক আছে বাবা, আজকে তোর ব্যবহারে আমি যে সারা জীবন কষ্ট করেছি, আজকে আমি অনেক খুশি হলাম বাবা, অনেক খুশি হলাম। চল ঘরে চল, চিন্তা করিস না বাবা। কেমন আছেন? হ্যাঁ ভালো বাবা। আচ্ছা, আসলে এখন কাজের কথায় আসি। দেখুন, ঘটক সাহেবের কাছ থেকে আপনাদের ফ্যামিলির পুরো ডিটেলস আমরা পেয়েছি। তো আপনার মেয়ের ছবি আমি আমার ভাইকে দেখিয়েছিলাম। আমার ভাই ছবি দেখেই পছন্দ করেছে। তো এখন আপনার মেয়েরও বাবা নেই, আর আমারও ভাই ছাড়া আসলে এই পৃথিবীতে আর কেউ নেই। তো আন্টি,
ওরা যেহেতু পছন্দ করেই ফেলেছে, আমাদের তো আর এখানে বলার কিছু নাই। তো বিয়ের কথাবার্তাতে আগে কি বলেন? হ্যাঁ বাবা। আচ্ছা, আমাদের আসলে আপনাকে তো বললামই যে আমার ছোট ভাইকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, তো তেমন কোনো কিছু চাবার নেই। আমাদের একটা এসি দিলে হবে। আসলে আপনার মেয়েই তো থাকবে ওই রুমে, আপনার মেয়ের জন্যই ভাবতে পারেন। আচ্ছা আর ঠিক আছে বাবা। একটা ফ্রিজ, এটা তো একটা নর্মাল বিষয় বলেন। আপনার মেয়ের যাতে রান্না বারবার করতে না হয়, খাবার রান্না করে ফ্রিজে রেখে দিল, পরে আবার সেটা খেলো, তার ভালোর জন্যই তো। ঠিক আছে বাবা। আর এই 10 ভরি গহনা আর ফার্নিচার যা আছে এগুলা মোটামুটি খুব দামি দিতে হবে না, মোটামুটির মধ্যে দিলেই হয় আর কি। তো এখন যদি আপনি রাজি থাকেন তাহলে আসলে আমরা বিয়ের ডেট ফিক্সড করি। দেখো বাবা, ওর বাবা মারা যাওয়ার পর ওকেই আমি মানুষ করছি, আর তাছাড়া সব মায়েরাই চায় মেয়ে সুখী হোক। ছেলে মেয়ে যখন একে অপরকে পছন্দ করছে, আমার আর বলার কিছু নাই, আমি রাজি বাবা। আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো কথাই নেই। আচ্ছা, আমরা দেরি না করি, আমরা বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলি। দাঁড়ান, আমার কিছু কথা আছে। আপনার ভাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? 5 ওয়াক্ত? হ্যাঁ পরে তো, ওই শুক্রবারে তো নামাজে যাই। না, শুধু শুক্রবারের দিন নামাজ পড়লে হবে না। আমি বিয়ে আপনার ভাইকে তখনই করব উনি যদি জামাতে নামাজ পড়ে রেগুলার মসজিদে গিয়া টানা 41 দিন, তাহলে আমি তাকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তোমার প্রস্তাবটা তো অবশ্যই ভালো। তাহলে তোমাদের সাথে আমাদের আবার দেখা হচ্ছে 41 দিন পরই। তো আন্টি, আজকে তাহলে উঠি। হ্যাঁ বাবা, মেয়ে যেহেতু বলছে আমি আর কি বলবো। ঠিক আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা 41 দিন পরই আবার আসবো। মাহিন, তাহলে চল। হ্যাঁ ভাইয়া চলো। ওকে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মা দেখছো, আর বিয়ে দেওয়ার সময় তাও আবার যৌতুক চাইতাছে। মা, তুমি এটা কখনোই রাজি হবা না। আমি বলে দিছি 41 দিন নামাজ পড়ে তারপর এখানে আসার জন্য। 41 দিন পরে এসে যদি পারে আমাকে বলতে যে 41 দিন টানা উনি নামাজ পড়ছে, আমি অবশ্যই বিয়ের পিড়িতে বসবো, তার আগে না। কথাটা মনে রাখো মা। ঠিক আছে মা, তুই যেটা বলবি এটাই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। ভালো আছেন না? হ্যাঁ ভালো আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম, দেখুন আপনার মেয়ের কথা অনুযায়ী আমার ভাই টানা 41 দিন মসজিদে গিয়ে নামাজ পড়েছে, এখনো পড়ছে, ভবিষ্যতে পড়বে ইনশাল্লাহ আশা করছি। এবং ওর সাথে সাথে আমিও পড়ছি। আপনার মেয়ের একটা কথাতেই আসলে আমাদের লাইফটা মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেল। আমরা ব্যবসা বাণিজ্য যাই করি, যে কালচারেই থাকি না কেন, আপনাদের দৌলতেই হয়তোবা আসলে সব কিছু চেঞ্জ হয়েছে। তো আপনারা যদি চান, এখন চাই বিয়ের কাজটা আগাতে, কি বলেন? হ্যাঁ বাবা, ঠিক আছে। আর একটা কথা, তুমি আমাকে যেগুলো বলছো সব ওগুলো আমি রেডি করছি। ফ্রিজ, টিভি, এসি, কোনো সমস্যা নাই বাবা। আমার মেয়ের সাথে আমি সব কিছু দিয়ে দেব। আসলে কি বলবো, সেদিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত। সেদিন আপনার কাছে এগুলো চাওয়া আমার একদম উচিত হয়নি। আমাদের আসলে এগুলো কোনো কিছুর দরকার নেই। দেখুন, আল্লাহ তাআলার অশেষ রহমতে টাকা পয়সার কোনো কিছু কমতি নেই আমাদের। আমার ভাইটা তো আপনাকে আগেই বলেছি, ওকে আমি অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, আজকেও মানুষের মতো মানুষ হয়েছে। আর আপনার মেয়ে আমার ঘরে গেলে আমার মনে হয় না যে আপনার মেয়ে কোনোভাবে অসুখী থাকবে। ও তো আমার বোনেরই মতো। দেখুন আন্টি, তাহলে আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। হ্যাঁ বাবা। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে সামনের সপ্তাহে, সামনের শুক্রবার তো ভালো দিন আছে, আমরা ওই দিনটাই বিয়ের দিনটা ঠিক করি। হ্যাঁ বাবা, করো। আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো কথাই নেই। আর আজকে তাহলে আর একদমই দেরি করব না, আজকে আমরা উঠি। আর সবকিছু অ্যারেঞ্জ তো করতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মাহিম, তাহলে চল ভাই। আসসালামু আলাইকুম। যাক, ভালোই ভালোই সব কিছু
সমাধানে আসছে। ঠিক আছে মা। আরে আপু, এত রাইতে আপনি কোথায় যাইতেছেন? আপনাকে বলতে হবে নাকি আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণই আমার বিষয়। তার মানে এত রাতে একা একাই আপনার বিপদ হতে পারে তো। আর এই রুটটা ভালো না, ওই সামনে কিছু পোলাপান আড্ডা দেয়, আপনার ছিনতাইকারী ধরতে পারে। একা একা এইভাবে যান না আপনি। আজব তো, কেন এমন করতেছেন? আপনি এক কাজ করুন, আমার বাসায় চলেন। আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় আমার মা বাবা ভাই বোন সবাই আছে, আপনার কোনো প্রবলেম হবে না। আমার উপরে আপনি ভরসা রাখতে পারুন। আচ্ছা ঠিক আছে চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। বাবা, মা, বাবা, ওই এদিকে আসো একটু। কি হয়েছে রে? কি হয়েছে মাহিন? বাবা, মেয়েটা একে একে এদিক দিয়ে যাচ্ছিল, তাই বাড়িতে নিয়ে আসলাম। এই সেনা মেয়ে রাত করে একা একা যাচ্ছিল, তার বাড়িতে নিয়ে আসলি, জিনিসটা কিরকম হইলো? আচ্ছা ও আনছে ভালোই হয়েছে। রাত করে একটা মেয়ে রাস্তা দিয়ে একলা যাইবো, আসলে যদি বিপদ আপদ হয় তার থেকে বাড়ি আনছে। একটা রাতই তো আমার সাথেই থাকবো। আর শুন, এই সমাজের মানুষ কি বলবে? সমাজের মানুষ কানাঘুষা করবে, বুঝতে পারছ? আঙ্কেল আজান দিচ্ছে মনে হয়, একটু নামাজের ব্যবস্থা করা যাবে কি? হ্যাঁ, নামাজের ব্যবস্থা আছে। এই তুমি আরে ওয়াশরুমটা দেখে দাও, আর যাই নামাজটা দাও, নামাজটা আদায় করে নিক। আচ্ছা ঠিক আছে। আজান যখন হয়েছে মসজিদে, আমিও নামাজ পড়তে গেলাম। বাবা একটু দাঁড়াও। আর কি হয়েছে? মেয়েটার ব্যবহার কি সুন্দর দেখছো বাবা। হ্যাঁ বাবা একটা কথা বলি। হ্যাঁ, কি কথা বল। বাবা, যদি মেয়েটা রাজি হয় তাহলে আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। এই মেয়েটাকে বিবাহ করতে যাস? আচ্ছা ঠিক আছে, আমি নামাজ পড়ে আসি। নামাজ পড়ে আসার পরে মেয়েটার সাথে কথা বলি, প্রয়োজন পড়লে মেয়েটার বাড়িতে আমরা যাব। মেয়েটার বাড়িতে যাই আমি দেখে আসবো, তারপরে আমি গেলাম। আচ্ছা যাও। তোমাকে অনেক সুন্দর লাগতেছে জানো। ওই দিন তুমি আমার মা বাবার সামনে বললা না যে জায়নামাজ লাগবে, তুমি নামাজ পড়বা? আমার মনটা অনেক বড় হয়ে গেছিল। ওই সময় তোমার প্রতি আমি এতটাই দুর্বল হয়ে গেছি যে আমি আমার বাবাকে বললাম যে আমাকে ওকে অনেক ভালো লাগেছে। আমি জীবনে এমন একটা মেয়েকে চাইছিলাম যে আমার মার সাথে, আমার বাবার সাথে, আমার পুরো ফ্যামিলির সাথে একদম মিলেমিশে চলবে। আমিও আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে চেয়েছিলাম তোমার মতো একটা স্বামী, যার পরিবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার পরিবারের সন্তান তুমিও হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই জন্য আল্লাহর কাছে আমি সন্তুষ্ট। আমি যা চেয়েছি তাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। খোদা তাআলার ইচ্ছা ছিল, তাই আমাদেরকে একত্র করছে। আল্লাহর অসীম রহমত আছে আমাদের উপর। আনালে দেখো, আমি রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসছি, আল্লাহ তোমাকে কোনো না কোনো উসিলাতে আমার সামনে পাঠাইছেন আমাকে সাহায্য করার জন্য। তুমি আমাকে সাহায্য করতে গিয়ে আমার প্রেমে পড়ে গেলা, আমাকে ভালো লাগলো, আর বাবা মাকে বলে ফেললা যে আমাকে তোমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, বাবা মা রাজি, তাই তো আজ এত সুন্দর বাসর ঘরে আছি তোমার সাথে। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করেছে। তো এখন আমরা শুয়ে পড়ি। আর হ্যাঁ, যেহেতু প্রত্যেকটা মুসলমানদেরই একটা স্বামী স্ত্রী যখন বাসর ঘরে আসে, বাসর করার আগে নফল নামাজ পড়তে হয়। আমরা অবশ্যই নামাজ আদায় করব, কি বলো? আচ্ছা ঠিক আছে, চলো আমরা আগে নামাজ পড়ব। কি করছো তুমি? তুমি এই ভারী কাজ করছো কেন? তুমি যাও, রুমে যাও, তুমি রেস্ট নাও, আমি কাজ করতেছি, যাও। আরে তুমি টেনশন করো না, আমি পারবো।
ঘরের বউ যেহেতু এই কাজ তো আমারই করতে হবে তাই না? তাই বলে তুমি এত পরিশ্রম করবে এই ভারী শরীর নিয়ে? না, তোমার এত পরিশ্রম করতে হবে না, তুমি বাসায় যাও। যাও যাও, তুমি রেস্ট নাও। আর শোনো, একটা কথা বলি, তুমি এইভাবে বাড়ি কাজ আর করবা না, কারণ পরিশ্রমী কাজগুলো আমি করব। বুঝো না তুমি, তোমার পেটে যে বাবু, এর যদি কোনো কষ্ট হয় তাহলে তো আমার খুব কষ্ট হবে। তুমি এরকম কষ্টের কাজ আর করবা না, যাও। আমি কাপড়টা নাড়িয়ে দিচ্ছি, যাও তুমি বাসায় যাও, রুমে যাও। মাহিন না, মাহিন কাজ করছে। মাহিন। হ্যাঁ বন্ধু। কি রে বন্ধু, কি অবস্থা, কেমন আছিস? এই তো ভালো, তুই ভালো আছিস না? হ্যাঁ ভালো তো আছি, কিন্তু এগুলো কি কি করছিস তুই? আরে বন্ধু, তোর ভাবি তো প্রেগনেন্ট, তাই ভারী কাজ করতে পারবে না, তাই ভাবলাম একটু কাপড় দিয়ে আমি নাড়িয়ে দিই। তো তুই কই যাচ্ছিস? আরে রাখ, ভাবির কাপড় তুই নাড়ছিস? হ্যাঁ, তাতে সমস্যা কি? তার মানে কি এগুলো কি তুই ধুয়েছিস? হ্যাঁ আমি ধুয়েছি, তো সমস্যা কি? আর বাদ দে, চল আড্ডা দিতে যাই। আরে না, এখন যাওয়া যাবে না, কারণ তোর ভাবি প্রেগনেন্ট, বুঝছিস তো। আরে বেটা, তুই বউ বউ করে পাগল হয়ে গেলি। আরে মেয়ে মানুষ প্রেগনেন্ট তো হতেই পারে, তাই বলে তার কাজ তোর করতে হবে বা আমার করতে হবে? তুই এই কাজ করছিস, এটা যদি আর 5 জন জানে, মানুষ কি বলবে জানিস? মানুষ বলবে তুই বউ পাগলা। আর কি এর বউ পাগলা? আমাদের তো আদিকাল হয়ে যুগ যুগ ধরে হয়ে আইছে, স্বামী বউয়ের কাজ করবে, বউ স্বামীর কাজ করবে, তাতে লজ্জা কিসের? যা বাদ দে। আরে শোন, আমি তোর ভালোর জন্য বলছি, আমি তোরা বুঝাতে পারি নাই মনে হয়। শোন, এইগুলা বাদ দে, এগুলা যদি করিস সমাজে মুখ দেখাতে পারবি না, বুঝিস না? মেয়ে মানুষের কাজ মেয়ে মানুষ করবে। তুই বেটা পুরুষ মানুষ, তুই চিল করে বেড়াবি, আনন্দ করবি, ফুর্তি করবি, আড্ডা দিবি। তুই মানে কি বলবো রে তুই। আরে বন্ধু, তুই বুঝতেছস না, বুঝছিস তো, অসুস্থ শরীর, সে প্রেগনেন্ট, যদি একটা অসুবিধা হয়ে যায়। যা বন্ধু যা, তুই। আমার একটা কথা শোন, আমি একটা ভালো কাজ করছি, বুঝছিস? তোর ভাবি কাপড় ধুয়ে দাও, খাবারটা একটু রেডি করো। উফ, অসহ্য দিছি মেরে বাবার বাড়িতে পাঠাচ্ছি। আর সেই জায়গায় তুই কি করতেছিস? তুই তোর বউয়ের কাপড় ধুচ্ছিস, আবার এক্সকিউজ দেখাচ্ছিস কি তোর ভাবি প্রেগনেন্ট। প্রেগনেন্ট তো হতেই পারে, তাই বলে মেয়ে মানুষের কাজ তুই করবি? মেয়ে মানুষের কাজ মেয়ে মানুষকে করতে দে না, চল বাদ দে। বাহ, ভালো কাজ করছস তুই, তোর বউরে মাইরি বাপের বাড়ি পাঠাই দিছস, এটা কাজ করছস। আরে বেটা, এসব করা ভালো না। একবার ভাবে দেখ, ওদের জায়গায় যদি তুই আর আমি থাকতাম, তাহলে মেয়ে মানুষ কত পরিশ্রম করে, একটা মা হওয়া যে কত কষ্ট একটা মহিলাই বোঝে। এই 10 মাস 10 দিন এ আমাদেরকে কুলো পিঠে করে মানুষ করছে, এই পেটে রাখছে। এরকম তো আমার বউ, তোর বউ, তাদের বাচ্চা কাচ্চা হবে, তারাও তো এই পরিশ্রমটাই করতেছে, তাই না? তুই অনেক বড় ভুল করছিস বন্ধু, এটা তোর জন্য ঠিক হয় নাই। তুই আসলে ঠিকই বলেছিস, আমি ভুল করেছি। আমি আসলে না বুঝতে পারি নাই, তবে তোর কাছে আসার পর আমি আমার ভুলটা বুঝতে পারলাম। আমার এখন উচিত ওকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে নিয়ে আসা। হ্যাঁ বন্ধু, তুই আর দেরি করিস না, যা দ্রুত আন ভাবি রে, যা। তুই থাক, আর হ্যাঁ, ভাবির সব কাজে হেল্প কর। আজকে আর আড্ডা টাড্ডা দিতে যাব না, থাক, আমি ওকে গিয়ে নিয়ে আসি। আচ্ছা যা, ভালো থাক। হ্যাঁ, ওকে যা। সাথে সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি আইছো আবার? আমার সাথীকে নিতে আসলাম। সাথীকে নিতে আসছো? সে বিয়ের পর থেকে সারা দিন ঝগড়াঝাটি থাকে তোমাদের। আমার মেয়ে আর তোমার বাড়িতে দিব না। আমি আসলে না ভুল করেছিলাম, আমি নিজের ভুলটা বুঝতে পারছি। ওকে যদি একটু ডেকে দিতেন আমি ওকে নিয়ে যেতাম। না বাবা, আমার মেয়েকে আর তোমার বাড়ি দিব না। তুমি সারা দিন জুয়া খেলো, বাজে আড্ডায় লিপ্ত থাকো, তোমার সংসারে আমার মেয়ে দেওয়া সম্ভব না। আবা, ওকে একটু ডেকে দেন। মানুষ তো ভুল করতেই পারে, তাই না? সেই জায়গা থেকে না হয় আমিও ভুল করেছি। আর তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে তো একটু একটু লাগতেই পারে, সেটা আবার ঠিকও হয়ে যায়। এরকম বাবা তুমি অনেকবার বলছো, তুমি এখন বাড়ি চলে যাও, আমার মেয়ে তোমার বাড়িতে দেব না। ঠিক আছে,
আমি তাহলে সাথীর মুখ থেকে এই কথাটা শুনতে চাই। সাথে কি বলবে? আমি বলছি যা বলার, তুমি চলে যাও, আমার মায়ের যাবে না। মা, ও যেহেতু এত করে বলছে আরেকটা বার সুযোগ দাও না। এই তুই চুপ কর, অনেক হয়েছে। সে বিয়ার পরে আমি তোর নিয়ে আসতাম, আনি রে অনেক সহ্য করছি, আর না। মা, আমি আবারও আপনার কাছে অনুরোধ করছি, আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি। আমি আপনাকে কথা দিলাম, আপনার মেয়েকে আমি চেষ্টা করবো আর কখনো কোনোভাবে কষ্ট না দেওয়ার জন্য। মা, বাঙালি মেয়েদের তো একবারই বিয়ে হয়, আর ও যেহেতু ওর ভুলটা বুঝতে পেরেছে, আমার মনে হয় একটাবার ওকে সুযোগ দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তবে এইবারই কিন্তু শেষ বাবা। আরে প্রতিদিন ঝগড়াঝাটি করলে এতে তোমারও মান সম্মান যায়, আমারও মান সম্মান যায়। আসলে এটা করা ঠিক না। মেয়ে বিয়ে দেয় জামাইয়ের কাছে একটু সুখে শান্তি থাকার জন্য, মা বাবার একটা চিন্তা থাকে। আর তোমরা কি করে প্রতিদিন ঝগড়াঝাটি চিল্লাপাল্লা কইরা মেয়ে বাড়ি চলে আসে কান্নাকাটি করে, তখন মায়ের মনও কিন্তু ভালো লাগে না। জি আম্মা, আর এরকমটা হবে না, আমি আপনাকে কথা দিলাম। সাথী, যা হবার হয়েছে, চলো বাড়িতে যাই। ঠিক আছে মা, তাহলে যা। জামাই দেখে রাখো কিন্তু আমার মায়েরে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করুন। আচ্ছা। চলে গেলাম। আল্লাহ, এবার যেন আমার মায়েরা সুখে থাকে, আর যেন ওদের মধ্যে কোনো ঝগড়া সমস্যা না হয়। আমিও যাই। জানো কি হয়েছে? কি? ওদের মাহিন আছে না, মাহিন তো সমস্ত ভুল ধরায় দিল। আমার কাছে মনে হলো এতদিন আমি ভুল করছি, আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার ফ্রেন্ড তো সবকিছুই বুঝে, তুমি কিছু বুঝো। আমি কথা দিচ্ছি আর কখনো এমন করবো না। শোনো, আমাদের মেয়েটা এমনি দেখতে শুনতে সবকিছুই ভালো, কিন্তু কত জায়গা থেকে বিয়ের ঘর আসলো, কোনো জায়গায় পছন্দ করলো না। একটু এই যে প্রতিবন্ধীর মতন করে, কিরকম করে, এই কারণে মেয়েটা বিয়ে দিতে পারতেছি না। আচ্ছা, তুমি একটা চিন্তা ভাবনা করো তো, কি করা যায়? ঠিকই বলছো তুমি। পাত্রপক্ষ দেখতে আসলে সামনে এসে যেভাবে পাগলামো করে, কোন পাত্র পছন্দ করবে? ওর জন্যই তো বিয়েটা ভেঙে যায়। 3 বিঘা জমি যদি আমার ছেলে, মেয়ে এবং ছেলের নামে লিখে দেই, তাহলে মনে হয় যে ভালো হবে, কি বলো? হ্যাঁ, এটাই ভালো হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, বসেন মধ্যম সব ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আসলে আমি খাবারটা নিতে আসলাম। হ্যাঁ বাবা, খাবারটা গরম করে রাখছি, তোমাকে দিয়ে দেব। আসলে আমাদের তো ছেলে নাই, ছেলে থাকলে তোমার খাবারটা পৌঁছে দিত, তোমার আর কষ্ট করে আসতে হতো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখুন, আমি আসলে আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বাবা, বলো। আসলে আপনাদের মন খারাপ দেখলাম, কোনো সমস্যা হয়েছে? সমস্যা ওই যে আমাদের মেয়েটাকে নিয়ে অনেক জায়গা থেকে দেখতে আসছে, দেখে পছন্দ হয়, তারপরে ওই মেয়েটা কিরকম যেন করে, তারপর পাত্রপক্ষ চলে যায়, আর বিয়ের ঘর খালি ভেঙে যেতেছে, সব খালি ভেঙে যেতেছে। না, ওকে তো আমি দেখেছি, যেহেতু অসুস্থ সেক্ষেত্রে তো একটু সমস্যাই। তো আপনারা যদি কিছু মনে না করেন, একটা কথা বলতে চাই আমি। আর ঠিক আছে, বলো কি কথা? আসলে কথাটা যে কিভাবে বলি, আপনারা কিভাবে যে নিবেন কথাটা বুঝতে পারছি না। ঠিক আছে, তারপরও বলছি, আপনারা যদি রাজি থাকেন, আমি আপনাদের মেয়ে শায়লাকে বিয়ে করতে চাই। এটা তো খুশির সংবাদ বাবা। আমাদের প্রতিবন্ধী মেয়েকে তুমি বিয়ে করবে, এটা তো আমাদের খুশি। কি বলবো তোমাকে আমরা, তুমি কি বলো? হ্যাঁ, এটা তো আমার সৌভাগ্য, এত বড় সৌভাগ্য হবে আমার শায়লার, হ্যাঁ তোমার মতো মুয়াজ্জমের কাছে বিয়ে হবে, আমরা তো খুব আনন্দিত। দেখেন, কথাটা হয়তো বা আমার বাবা মায়ের বলা উচিত ছিল, কিন্তু আপনারা তো জানেনই আমার বাবা মা নেই, যার কারণে আমাকেই আসলে বাধ্য হয়ে বলতে হলো। আপনারা রাজি হয়েছেন, এর থেকে বড় পাওয়া আসলে আমার আর কিছু হতে পারে না। ঠিক আছে, আমরা তাহলে দিন তারিখ দেখে একটা বিয়ের ব্যবস্থা করে ফেলাই, কারণ তুমি নিজেই রাজি হয়েছো, যে মেয়েটাকে মনে করো 20-50টা ঘর আসছিল দেখার জন্য, কোনো পাত্রপক্ষ রাজি হয় না, এখন তুমি নিজেই রাজি, আমরাও রাজি। আলহামদুলিল্লাহ। তাহলে দিন তারিখ কি তৈরি করা যায়? হ্যাঁ, সবকিছু ঠিক করবো। তার আগে একটা কথা বাবা, কি কথা? তুমি যদি কিছু মনে না করো। না না, মনে করবো কেন, বলুন। তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? চাওয়া পাওয়া বলতে? আর আমাদের মেয়ের জন্য আমরা সবকিছু দিতে প্রস্তুত। তুমি শুধু একবার বলো, তুমি কি চাও বাবা? দেখুন, আপনাদের কোনো অর্থ আমার প্রয়োজন নেই। আপনারা আপনাদের মেয়েকে আমার হাতে তুলে দিয়েছেন বা দিতে চাচ্ছেন,
এটাই আমার কাছে অনেক কিছু। আর আপনার মেয়ের সাথে আমার বিয়ে হলে হয়তো আপনার মেয়েকে আমি উচ্চ বিলাসিতায় রাখতে পারবো না, কিন্তু আমার সামর্থ্যের মধ্যে যতটুকু দিতে পারবো আশা করি ততটুকুতেই আপনার মেয়ে সুখী হতে পারবে। এর বেশি কিছু আমার চাওয়ার নেই। আরে আমার মেয়ে 4টা ডাল ভাত খেয়ে তোমার সাথে সংসার কাটাইলে সারা জীবন, এতে আমরা খুশি, কি বলো? হ্যাঁ, তাতেই আমরা খুশি। বাবাজি, এখন কথাটা হলো কি, আগামী শুক্রবারই বিবাহ। তোমার কোনো নিকট আত্মীয় স্বজন থাকলে তাদের দাওয়াত দিতে পারো, আমার দিক দিয়ে কোনো অসুবিধা নেই। আমার আসলে কাছের কেউ নেই, আমার কিছু বন্ধু বান্ধব আছে, আমি দাওয়াত দিলে ওদেরকেই দিব। আর এ নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না। আমি চাই আমার বিয়েটা খুবই সাধারণভাবে হোক, খুবই ছিমছাম পরিবেশে হোক। ঠিক আছে বাবা, তাহলে আগামী শুক্রবারই আমরা বিয়ের দিন তারিখ ঠিক করি। ঠিক আছে, আজকে তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, বাবা। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, আল্লাহ তাহলে আমাদের মুখ মুখ তুলে তুলে তাকাইছে। দেখো, আল্লাহর অশেষ রহমতে তোমার সাথে আজকে আমার বিয়ে হলো। আজকে আমি তোমার স্বামী। আর অনেকেই তোমাকে নিয়ে হয়তো বা অনেক কথা বলে, কারণ সবাই জানে তুমি প্রতিবন্ধী। হয়তোবা এতদিন অনেকেই তোমার পিছনে অনেক কথা বলেছে, কিন্তু আজ থেকে যদি আমার পেছনে বা তোমার পেছনে কেউ তোমাকে নিয়ে কথা বলে, সেগুলো আমি সহ্য করতে পারবো না। সুন্দর। হ্যাঁ, এমন করে না। আচ্ছা, বউ কি? বউ কি? তুমি জানো না বউ কি? এই যে তুমি যখন ঘুমটা দিবে তখনই তুমি বউ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমাকে চকলেট এনে দিবা? চকলেট খাবে এখন? কালকে এনে দিই। এখন দাও। আমি তো এখন বাইরে যেতে পারবো না, এখন বাইরে গেলে সবাই দুষ্টু বলবে, পচা বলবে। তুমি কি চাও সবাই আমাকে পচা বলুক? তুমি আমাকে ভালোবাসো না? আমাকে তোমার ভালো লাগে না? তাহলে আচ্ছা, জামাই কি? জামাই কি তুমি সেটাও জানো না? এই যে আমি তোমার সামনে বসে আছি, একটা মেয়ের সাথে যখন একটা ছেলের বিয়ে হয়, সেই ছেলের সমস্ত দায়িত্ব তার বউয়ের জন্য হয়ে যায়, তাকে জামাই বলে, ঠিক আছে? আমি একটু ঘুমাবো, আমি ঘুমাই। এখন থেকে তুমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বা। নামাজ কি? আমি তো নামাজ পড়তে পারি না, আমাকে শিখিয়ে দিবা? অবশ্যই শিখিয়ে দিব, কেন শিখিয়ে দিব না? আমি তোমাকে নামাজ পড়া শিখিয়ে দেব। আচ্ছা, এক কাজ করো, চল আমরা নামাজ পড়ে নিই। নামাজ পড়ে তারপরে আমরা শুয়ে পড়বো। তুমি না বললে তুমি নামাজ পড়তে পারো না? হ্যাঁ। আমি এখন তোমাকে নামাজ পড়া শিখিয়ে দিব। আচ্ছা। হুম? তারপর আমি তোমাকে অনেক আদর করবো। আচ্ছা।